প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি কলেজ, রূপনগর, ঢাকা। আজকের পাঠ ফিনান্স বিষয়ের পঞ্চম অধ্যায়, দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ পর্ব, ভ্যালুয়েশন অফ বন্ড বা বন্ডের মূল্যায়ন, যে পর্ব থেকে এইচএসসি পরীক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই বন্ড ভ্যালুয়েশনের উপর ধারাবাহিকভাবে বন্ড কাকে বলে, বন্ডের ইস্যুকারী কারা এবং বন্ডের ধরন ও মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে মূল্যায়ন করতে হয় তা দেখাবো ধারাবাহিক পর্বে। আশা করি তোমরা ধারাবাহিক পর্বগুলো নিয়মিত অংশগ্রহণ করবে। বন্ড কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ারগুলো হলো শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড এবং ঋণপত্র ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড এবং ঋণপত্র এগুলো ইস্যু করে দীর্ঘমেয়াদী অর্থ বা তহবিল সংগ্রহ করা হয়, বিধায় এগুলোকে দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার বলে। দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে? যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা হয়, তবে তাকে দীর্ঘমেয়াদী তহবিলের উৎস বলা হয়। তাহলে লক্ষ্য করো যে শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ঋণপত্র এগুলো সবই দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। যেহেতু এগুলো ইস্যু করার মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা যায়, এই জন্য আমরা সহজেই বন্ডকে বলতে পারি যে বন্ড হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট, যেই হাতিয়ার ব্যবহার করে দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করা যায়। এই বন্ডের প্রধান পক্ষ দুটি, প্রথমত ইস্যুকারী, আরেকটি হচ্ছে বিনিয়োগকারী। যারা বন্ড ইস্যু করে তারা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহকারী, বা তারা বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে। অপরপক্ষে বন্ডের ক্রেতা, যারা বন্ডে বিনিয়োগ করে। আমরা জানবো বন্ডের ইস্যুকারী কে কে। বন্ডের ইস্যুকারী তিনটি, প্রধানত সরকার। আর এই সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় ট্রেজারি বন্ড। সাধারণত বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে এই ট্রেজারি বন্ড ইস্যু করে। আর সরকার যেহেতু দেউলিয়াত্ব মুক্ত, সেই হেতু সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড হচ্ছে দেউলিয়াত্ব ঝুঁকিমুক্ত বন্ড। দ্বিতীয়ত, কোম্পানিও বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করে। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের নাম হচ্ছে কর্পোরেট বন্ড। আর কোম্পানি যেহেতু দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, বিধায় এই কর্পোরেট বন্ড দেউলিয়াত্ব ঝুঁকিযুক্ত বন্ড। তৃতীয়ত, বৈদেশিক ব্যাংক বা বৈদেশিক সরকার বন্ড ইস্যু করে, যাকে আমরা বৈদেশিক বন্ড বলি। আর এই বৈদেশিক বন্ড সবচেয়ে বেশি ঝুঁকিযুক্ত। এই শিক্ষার্থী, বন্ডের মূল্যায়নের জন্য আমাদের অবশ্যই বন্ডের বৈশিষ্ট্যগুলো কি কি ভালো করে জানতে হবে। প্রথমত, কুপন মূল্য বা অভিহিত মূল্য। বন্ড ইস্যুকারী বন্ড ইস্যু করার সময় বা বাজারে বিক্রির সময় বন্ডের যে মূল্য নির্ধারণ করে তাকেই বন্ডের কুপন মূল্য বলে। আর এই কুপন মূল্যের উপরই ভিত্তি করে বার্ষিক সুদ গণনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, বন্ড ইস্যু করার সময় যে সুদের হার উল্লেখ থাকে, যেই সুদের হারের উপর ভিত্তি করে বার্ষিক সুদ প্রদান করা হয় তাকে বলা হয় কুপন সুদের হার। তাহলে বার্ষিক সুদ এখানে হবে
কুপন মূল্য গুণন কুপন সুদের হার। তৃতীয়ত মেয়াদ, অর্থাৎ কত সময়ের জন্য বন্ড বাজারে ইস্যু করা হয়েছে বা কত সময় পরে বন্ড মেয়াদ পূর্তি হবে সেই সময়কালকে মেয়াদ বলে। প্রিয় শিক্ষার্থী, এই বন্ডের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে এই কুপন সুদের হার এবং মেয়াদের ভিত্তিতে আমরা বাজারে তিন ধরনের বন্ড দেখতে পাই, যেটি মূল্যায়নের জন্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত কুপন বন্ড। এই কুপন বন্ডের সুদের হার, অর্থাৎ কুপন সুদের হার ও মেয়াদ উল্লেখ থাকে। দ্বিতীয়ত জিরো কুপন বন্ড, অর্থাৎ এখানে কোনো সুদ উল্লেখ থাকে না কিন্তু মেয়াদ উল্লেখ থাকে। তৃতীয়ত চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড বলতেই বোঝায় যে এখানে সুনির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না কিন্তু সুদের হার থাকে। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, কুপন বন্ডে সুদের হার মেয়াদ উভয় উল্লেখ থাকে। জিরো কুপন বন্ডে যখন সুদের হার উল্লেখ থাকবে না তাকে জিরো কুপন বন্ড বলবো, আর যেই বন্ডে মেয়াদ উল্লেখ থাকবে না তাকে আমরা চিরস্থায়ী বন্ড বলবো। আমরা টেবিল ছকের মাধ্যমে উদাহরণটি আরো ভালো করে দেখব। এইচএসসি পরীক্ষায় যেভাবে বন্ডগুলোকে উপস্থাপন করা হয় বা বন্ডের তথ্য যেভাবে উপস্থাপন করা হয় তা হলো টেবিলের কলাম শিরোনাম লক্ষ্য করো, বন্ড, কুপন সুদের হার, বাজার মূল্য এবং মেয়াদ। আমরা এ বন্ডের তথ্য বিশ্লেষণ করব। এ বন্ডে দেখো কুপন সুদের হার আছে 12% আর মেয়াদ আছে 6 বছর, তাহলে এটাকে আমরা কুপন বন্ড বলবো। বি বন্ডের তথ্য যদি বিশ্লেষণ করি, লক্ষ্য করে এখানে কুপন সুদের হার আছে 10% কিন্তু মেয়াদ নাই। যদি মেয়াদ না থাকে তাহলে এটি হবে চিরস্থায়ী বন্ড বা পারপিচুয়াল বন্ড। আমরা আরেকটি টেবিল লক্ষ্য করব। দেখো এখানে কুপন সুদের হার দেওয়া নাই, তাহলে এটি জিরো কুপন বন্ড। আর এখানে এই তথ্যে মেয়াদ দেওয়া আছে। আমরা জানি মেয়াদ থাকবে কিন্তু যদি সুদের হার না থাকে তাহলে তাকে আমরা জিরো কুপন বন্ড বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের আলোকে বন্ডের মূল্যায়ন করার জন্য আমাদেরকে প্রথমত এই তিন ধরনের বন্ড চিহ্নিত করতে হবে এবং বন্ডের ধরন অনুযায়ী আমরা অর্থের সময় মূল্য ধারণা ব্যবহার করে বন্ডের মূল্যায়ন করব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে বন্ডের প্রকৃতি, ধরন, বৈশিষ্ট্য যা বন্ডের মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্বে আমি বন্ডগুলোর মূল্যায়ন সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব এবং বিশ্লেষণ করব। দেখা হবে প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।